সবাইকে স্বাগত। এটি নিউজে আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। দর্শক, বাঙালি ইতিহাসের আজ এক গৌরবময় দিন, 16 ডিসেম্বর বিজয় দিবস। 1971 সালে আপামর জনতার পরিশ্রম, শ্রম এবং লাখো শহীদের রক্তে ছিনিয়ে এনেছি আমরা এই স্বাধীনতা। সেই স্বাধীনতার ইতিহাস, গৌরবের দিনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এই বিজয়ের দিনে। আমাদের সাথে যুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের বিষয় জাতির বীরত্ব ও গৌরবের ইতিহাস। আমরা চলে যাচ্ছি আলোচকের কাছে। স্যার, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, বিজয় দিবসে আপনার প্রতি সম্মান রেখেই প্রথমে আপনার কাছে প্রশ্ন করছি, তখন আপনি একজন তরুণ যুবক। সেই সময় আসলে কোন প্রেরণায় আপনি বা কারো কথায় বা কারো উপদেশে কিনা বা নিজের ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে কি মুক্তিযুদ্ধে যুক্ত হয়েছিলেন, সেই সময়টার গল্পটা জানতে চাচ্ছি আপনার কাছে। আপনাকে ধন্যবাদ, এবং যারা অগণিত দর্শক শ্রোতা এটিএনের যারা আজকে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। সেই সময়টা বলতে গেলে আসলে যখন স্কুলে পড়ি তখন 69-এর যে গণ অভ্যুত্থান, সেই সময় সেই ছাত্র আন্দোলন থেকে শুরু, অর্থাৎ স্কুলে হাফ প্যান্ট পরা অবস্থা থেকে আন্দোলনের সাথে সম্পৃক্ত, এবং সেই সময় থেকেই তো একটা দেশপ্রেম নিজের মনের অজান্তে সেটা জেগে বসেছে। এবং তারপরে ছাত্র রাজনীতির সাথে সম্পর্ক, এবং তারপরে এটা আস্তে আস্তে যখন মুক্তিযুদ্ধ চলে আসলো সেটা আরও দেশপ্রেমটা আরও বাড়লো। যখন স্কুল পাশ করে যখন নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র আমি, তখন যুদ্ধে যাই। অর্থাৎ সেই সময় বুঝতেই পারেন দাড়ি মোচও ঠিক মতো উঠে নাই। তো এটা অ্যাবসলিউটলি সেই সময় যারা সিনিয়র ছাত্র নেতা ছিলেন তাদের উৎসাহ, আর আমার মধ্যে যে দেশপ্রেমের যে অনুপ্রেরণা, এখনও মনে পড়ে যে 70-এর আন্দোলনগুলোর মধ্যে স্কুল বন্ধ করে কিভাবে শহীদ মিনার গিয়েছি, কিভাবে আন্দোলন করেছি, সেই সময়গুলো মনে পড়লে এখন নিজের থেকে নিজেই অবাক হয়ে যায়। একটু যে যুক্ত করেন, প্রথম দিন যে যুদ্ধে যাচ্ছিলেন, পরিবার থেকে বিদায়, এই স্মৃতিটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। এই স্মৃতিটা তো প্রথম যখন যুদ্ধে যাই তখন আমার সাথে টিএনটি কলেজের ভিপি ছিল তখন রফিকুদ্দৌলা। আমরা দুইজন মিলে ঠিক করলাম যুদ্ধে যাব মানে এটা যে বললাম যে অনুপ্রেরণাটা আগে থেকেই, অর্থাৎ যখন 70-এর নির্বাচন আমরা করি, সেই 70-এর নির্বাচনে কিন্তু আমরা সেই সময় ভোটটাই চাই স্বাধীনতার পক্ষে আমরা ভোটটাই চাই। সেই সময় রাজনৈতিক দল যদিও আওয়ামী লীগ পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার জন্য তারা বার্গেন করেছে, আন্দোলন চেষ্টা করেছে, কিন্তু আমাদের মূল স্বপ্নটাই ছিল যে না, পাকিস্তানিদের সাথে আর হবে না, দেশটাকে স্বাধীন করতে হবে। এবং যখন 25শে মার্চের ক্র্যাকডাউন করলো, সেটা আমরা আগে থেকেই মেন্টালি প্রস্তুত ছিলাম যে এরকম কিছু হবে এবং এটার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। তো 25 তারিখের ক্র্যাকডাউনের পরে 26 তারিখ তো কারফিউ, 27 তারিখে একটু কারফিউ ব্রেক হলো, তখন ছুটে গিয়েছিলাম তৎকালীন ইকবাল হলকে দেখতে। ইকবাল হলে তখনও সেই আগুনের ধোঁয়া সেটা বের হচ্ছে। জগন্নাথ হল, সেটাও যে সেখানেও দেখলো একই ধ্বংসস্তূপ। এবং তারপরে গেলাম শহীদ মিনারের মিনারগুলো সব ভেঙে একদম মাটির সাথে গুলিয়ে দিয়েছে। তখনই দূরে থেকে এপার থেকে মনে মনে শপথ গ্রহণ করলাম যে আর না, এদের সাথে এখন আমাদেরকে যুদ্ধ করতেই হবে, যুদ্ধে যেতেই হবে। এবং সেই অনুপ্রেরণাই একদম প্রথম দিকেই, এপ্রিল বা মের একদম প্রথম দিকেই আমরা প্রথম দুজন ঠিক করলাম যে যাব। এবং তখন তো অলরেডি যুদ্ধের প্রস্তুতি বা বিভিন্ন জায়গা থেকেই চলে আসছে। এবং সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে মুক্তিযুদ্ধের ঘোষণা, সেটাও শুনতে পেরেছি। এবং মানুষের মনের মধ্যেও যুদ্ধের একটা ভাব। তখন বললো যে না, আর দেরি করা যায় না, এখনই আমাদেরকে যেতে হবে। এবং সেসব প্রথম দিন ঠিক করলাম। পরিবারকে বলে তো আর সেটা কোনোভাবেই যাওয়া সম্ভব না, কাজে তাদেরকে না জানিয়েই যাওয়া। প্রথম দিন যেতে পারলাম না, দ্বিতীয় দিন আবার করে তারপর আমরা দুইজন
যাত্রা করলাম পরিবারকে না জানিয়ে না জানিয়ে। গোপনে। এবং সেই সময় লুঙ্গি পরে, একটা শার্ট পরে, একটা স্যান্ডেল পরে, অর্থাৎ জাস্ট কুমিল্লা যাচ্ছি, কি কাঁচা মালের ব্যবসা করি, জাস্ট এইটার জন্য কুমিল্লা যাচ্ছে। এটা হলো মেন্টাল প্রিপারেশন। আর নিজের একটা প্যান্ট, একটা পুটলি করে, একটা জামা পুটলি করে, এবং সেই সময় মনে আছে কত তৎকালীন 100 বা 150 টাকা ওই প্যান্টের মধ্যে সেলাই করে কোনো রকম নিয়ে তারপর পুটলি বেঁধে যাত্রা শুরু করলাম, এই আর কি। এই যে দীর্ঘ 9 মাস যুদ্ধ, অনেকের আত্মত্যাগ, অনেক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই স্বাধীনতা, আসলে যুদ্ধ থাকা অবস্থায় এমন কোনো স্মৃতি কি আছে যা আপনাকে এখনো নাড়া দেয় বা মনে পড়ে? না, সেই সময় তো দেখেন মাঝে মাঝে বিকেলবেলা, পরন্তু বিকেলে হয়তো একটু কোনো থাকলে, অবসর থাকলে সে সময় ভাবতাম কোনো পুকুর পাড়ে বসে যে কবে দেশ স্বাধীন হবে, কবে ঢাকা ফিরে যাব, কবে পরিবারের সাথে মিল হবে। আর ঢাকা ফিরে যাব তখন এই ঢাকায় আর পল্টন ময়দান আর জনসভা দরকার হবে না, ঢাকার রাজপথে আর কোনো মিছিল হবে না যে মিছিলে গুলি হবে না। সেই সময় একটা স্বপ্ন ছিল যে আমাদের দেশ আমরা চালাবো, তখন তার এই বৈষম্যও থাকবে না, শোষণ, নিষ্পেষণ, নির্যাতনও থাকবে না। একদম। সেটা তো সেই সময় ছিলই, সেটা সেই সময় সেই স্বপ্নটা ছিল। কিন্তু সেই স্বপ্নটা তো ভেঙে গেল যখন স্বাধীনতার পরপরই যখন বলা হলো যে অস্ত্র জমা দিয়ে দাও, তোমাদের দায়িত্বটা শেষ। অস্ত্রটা জমা দিয়ে দিলাম, কিন্তু জমা দেওয়ার পরে দেখলাম যে কারণে যুদ্ধ করলাম সেটা তো কিছু হলো না। শুধু এই পাকিস্তানের বিষয়গুলো নিয়ে আপনার কাছে আরো বিস্তারিত জানবো একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপনিং পয়েন্ট। সময় হলো একটি বিরতির, ফিরে আসছে একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপনিং পয়েন্টে। ফিরে যাচ্ছি আলোচনায়। যুদ্ধের আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে, এবং আপনি বলছিলেন যে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধে যুক্ত হয়েছিলেন, তার বাস্তবায়ন দেখতে পারেননি। আসলে কি বলবেন, এই যে বর্তমানে এত বছর পেরিয়ে গেল, যুদ্ধের সেই স্বাধীনতার একটা জিনিস কি, আসলে ধরেন একটা দেশে যুদ্ধ বলি বা বিপ্লব বলি বছরে বছরে, যুগে যুগে হয় না। এটা চূড়ান্ত আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যে পরে যুদ্ধটা হয় বা বিপ্লবটা হয়, এবং যুদ্ধ পরবর্তী সময়ে সেই যুদ্ধের মধ্যে দিয়ে যে শক্তিটা বের হয়ে আসে, তারা তো একটা পরীক্ষিত শক্তি, দেশপ্রেমিক শক্তি। এই শক্তিটাকে কাজে লাগে কিন্তু সেই দেশটা বিল্ড আপ হয়ে যায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা দেশ স্বাধীন করার পরে বলা হলো যে তোমার দায়িত্ব শেষ, অস্ত্র জমা দিয়ে দাও, জমা দিয়ে দিলাম, কিন্তু দেখা গেল যে স্বপ্নটা নিয়ে যুদ্ধ করলাম সেটা তো অধরা থেকে গেল। মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হলো না, তো শুধু মানচিত্রের একটা পরিবর্তন হলো, জাতির পিতার একটা পরিবর্তন হলো, কিন্তু মানুষের জীবনের দৈনন্দিন যে জীবন সেটা তো কোনো পরিবর্তন হলো না। ওটা একটাই কারণ, সেটা হলো যে যদি সেই সময় এই মুক্তিযুদ্ধের শক্তিটাকে কাজে লাগানো যেত দেশ গড়ায়, তাহলে কিন্তু এই লুটপাট বলি, এই সেই সময় দেখেন স্বাধীনতার পরে কী হয়েছে, মানুষ না খেয়ে মারা গেছে। মানুষ শিক্ষার কোনো মানে একটা ছিল না, নকলের ছড়াছড়ি ছিল, আর্মির মধ্যে কোনো ডিসিপ্লিন ছিল না, কাউন্টার চলছিল, পুলিশের অর্থাৎ সমাজের প্রত্যেকটা জায়গাতে কোনো একটা ম্যানেজমেন্ট ছিল না। তো সেই সময় যদি এই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বের হয়ে আসা শক্তিটাকে যদি সব জায়গায় কাজে লাগায় বলা হতো যে তোমার দায়িত্ব, যে তোমার এলাকায় যদি কোনো কিছু অঘটন ঘটে তোমার দায়, তোমাকে দায় নিতে হবে, তখন অটোমেটিক্যালি আমরা কিন্তু সেই কাজগুলো করতে পারতাম। কিন্তু দেখা গেলো যে সেগুলোতে আইসোলেটেড করে এবং সব কিছু যখন দলীয়করণ করা শুরু হয়ে গেল, তখন যারা মুক্তিযুদ্ধে ছিল না দেখা গেল যে তারাই মুক্তিযোদ্ধা হয়ে গেল, যারা যুদ্ধে যায় নাই তারা মুক্তিযোদ্ধা হয়ে গেল। এইগুলো করে তখন টোটাল একটা অব্যবস্থাপনার মধ্যে চলে আসলো, যে কারণে সে সময় আমরা শুনতে পারছি যে বলছেন সে সময় শেখ মুজিবুর নিজে আক্ষেপ করে বলছে যে আমি কি করব, আমি সারা পৃথিবী থেকে ভিক্ষা টিকা করে নিয়ে আসি, আমার চারপাশে চোরের দল, চাটার দল সব চেটে বেটে খেয়ে ফেলে। অর্থাৎ এই যে একটা ম্যানেজমেন্ট করা, যেটা প্রকৃত অর্থে আমরা পরবর্তী সময় ৭৫-এর ৭ই নভেম্বরের পরে আমরা অন্তত কিছুটা দেখতে পেয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের
ব্যবস্থা, যখন তিনি রাষ্ট্রের দায়িত্ব নিলেন, তিনি কিন্তু অল্প সময়ের মধ্যে এই দেশে, যে দেশে মানুষ না খেয়ে মারা গেছে, সে দেশের মানুষকে তিনি খাইলেন। যে দেশে চিকিৎসার ব্যবস্থা ছিল না, শিক্ষার ব্যবস্থা ছিল না, কোনো ডিসিপ্লিন ছিল না, প্রত্যেকটা জায়গায় কিন্তু সেটা তিনি ডিসিপ্লিন ফিরে আসছেন এবং মানুষের দ্বার গোড়ায় মানুষের সমস্যাগুলোর তিনি অনুধাবন করার চেষ্টা করেছেন এবং সেগুলোকে সমাধান করার জন্য চেষ্টা করেছেন। যে কারণে অল্প সময়ের মধ্যেই কিন্তু তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তার জনপ্রিয়তা নিয়ে কিন্তু এখনও বিএনপি চলছে। দারুণ বলেছেন। আর সেই জায়গা থেকেই আসলে অনেক হতাশার জায়গা তো আছে। সেই ক্ষেত্রে এই এত বছর পর কোনো নির্দিষ্ট জায়গায় কি আমরা কোথাও উন্নতি করতে পেরেছি? না, ওই যে বললাম যে আসলে বারবার তো রাজনীতিটাই হাতছাড়া হয়ে গেছে, রাজনীতিবিদদের হাতছাড়া হয়ে গেছে। গণতন্ত্রটা এই পর্যন্ত আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি না, একদম বারবার ব্যাহত হয়েছে। যদি গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখতে পারতাম, তাইলেও তো আজকে দেশের অবস্থাটা এরকম থাকতো না, এরকম হইতো না, তাই না? তাই সেটার জন্যই যেমন এখন একটা সুযোগ আসছে, এই সুযোগটাও যদি আমরা হাতছাড়া করে দিই, তাহলে আবার সেই আগের মতোই হবে। আজকের এই দীর্ঘ 17টা বছর আজকে একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার পরে আজকে আমরা গণতন্ত্রের একটা উকি ঝুঁকি দেখছি। এখনও কিন্তু গণতন্ত্রটা আসে নাই, এখনও কিন্তু, কারণ একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা নির্বাচিত সরকার আসলে এটা প্রাথমিক ধাপ হয়তো আমরা অতিক্রম করব। এর পরবর্তী পর্যায়ে গণতন্ত্র কতটুকু ফিরে আসলো তখন সেটা বোঝা যাবে। এর জন্য এটাকে আমাদের ধৈর্য ধরতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে যে যত কিছুই হোক গণতন্ত্রটাকে যাতে আমরা রাখতে পারি। গণতন্ত্র যদি থাকে তাহলে স্বাভাবিকভাবে মানুষের মৌলিক অধিকারটাও তখন থাকবে বা সেটা নিয়ে আমরা কথা বলতে পারবো। আর গণতন্ত্র যদি না থাকে, মৌলিক অধিকার তো দূরের কথা, দেশের স্বাধীনতা নিয়েই তো তখন প্রশ্ন আসবে। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেই জায়গা থেকে তরুণদের জন্য আপনার কাছ থেকে কি পরামর্শ থাকবে? পরামর্শ তো একটাই, আজকে নতুন প্রজন্মের হাতেই তো আজকে দেশটা আজকে গড়ে তুলতে হবে। যেমন আজকে আমাদের বয়স তো শেষ, তাই না? এখন যারা ধরেন সবচেয়ে আশাবাদী আমরা হয়েছিলাম যে আজকের এই 5ই আগস্টের এই পরিবর্তনের মধ্য দিয়ে যে তরুণ, আপনারা দেখেন যে স্কুলের ছেলেমেয়েরা পর্যন্ত রাস্তাঘাটে বের হয়ে আসছিল যে তারা সংস্কারের জন্য, তারা রাষ্ট্র মেরামত করার জন্য স্লোগান দিয়ে। অর্থাৎ এই তরুণ প্রজন্মকে যদি সত্যিকার অর্থে তাদের মধ্যে আমরা দেশপ্রেমটা আমরা দিতে পারি এবং তাদেরকে যদি অন্তত ব্যক্তি চিন্তার ঊর্ধ্বে এনে রাষ্ট্রচিন্তা, সমাজ চিন্তা যদি তাদের মধ্যে একটু প্রাধান্য পায়, তাহলে এবং যদি সত্যিকারের গণতন্ত্রটা যদি তারা চর্চা করতে পারে, তাহলে অবশ্যই একটা পরিবর্তন আমরা আশা করি। আর তা না হলে সেই গতানুগতিক ধারায় ওই বারবার কয়েক বছর যাবে, আবার একটা স্বৈরাচার চাপায় বসবে, আবার একটা পরিবর্তনের জন্য লড়াই করতে হবে। এটা আর কতদিন? দীর্ঘদিন হয়েছে। কাজে এখন সময় এসেছে যাতে অন্তত গণতন্ত্রটা আমরা লালন করতে হবে। সর্বপ্রথম এটা দেখেন, এখন নির্বাচনটা সামনে আসছে। এখন নির্বাচন সামনে আসার সাথে সাথে দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিয়ে যার ব্যক্তিগত বা দলগত বিষয়গুলো নিয়ে তারা প্রাধান্য দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা দরকার, যে এই মুহূর্তে কে সমাজতন্ত্রে বিশ্বাস করে, সেটা হচ্ছে তাকে মনে করতে হবে সমাজতন্ত্রটা পরে, আগে আমাকে গণতন্ত্রটা এস্টাবলিশ করতে হবে। কে ধর্মভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা চায়, তাকেও বুঝতে হবে যে সেটা পরে, এখন আগে আমাকে গণতন্ত্রটা আনতে হবে। সেটার জন্য মিনিমাম এই চিন্তার উপরে আজকে একটা জাতীয় ঐক্যটা, যেটা আজকে যে সবার আগে দেশ, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আজকে সেই ফ্যাসিবাদ মুক্ত এখনো হইতে পারিনি। তো সেটার জন্য আজকে তো মিনিমাম গণতন্ত্রটাকে ফিরে আনার জন্য, মানুষের ভোটের অধিকারটা ফিরে আনার জন্য, মৌলিক অধিকার ফিরে আনার জন্য, সমতা এবং আইনের শাসনটাকে প্রতিষ্ঠা করার জন্য আজকে একটা জায়গায় একমত থাকতে হবে। একদম, অবশ্যই আমরা গণতন্ত্র ফিরে আসবে আমাদের দেশে এবং স্বাধীনতার স্বাদ আমরা পাবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে, এই ছিল আজকের আলোচনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।